প্রত্যেক বছরে বর্ষাকাল আইলে রাস্তা কাটা আরম্ভ হয়, শুকনোর সময় কাটে না। খনন করে তো সাথে সাথে করতেছে না, এটা দেখা যাচ্ছে মাসের পর মাস চলছেই। মতিঝিল থেকে শাপলা চক্কর থেকে আসতে 5 মিনিটের রাস্তা আধা ঘন্টা লাগতেছে। অনেক সময় রিক্সা যদি ঢুকেও যায় অ্যাক্সিডেন্টের শিকার হয়। সিটি কর্পোরেশন একটা সুনির্দিষ্ট সময়ে অনুমতি দেওয়া হয়ে থাকে, এটি যদি কেউ কমপ্লাই বা প্রতিপালন না করে তার জন্য কিন্তু আইনগত ব্যবস্থা নিয়ে থাকি, আমরা অনেক সময় জরিমানা করে থাকি। রাজধানীর বিভিন্ন সড়কে চলছে খোঁড়াখুড়ি, এর মধ্যে ইত্তেফাক মোড় থেকে ফ্লাইওভার পর্যন্ত একটি রাস্তা কাটা, এখানে নিত্য যানজট। তীব্র গরমে বাতাসে ধুলোবালি ছড়িয়ে পথচারীর নাভিশ্বাস দুর্ভোগ। সড়কে কাজ নিয়ে সেবাদাতা সংস্থাগুলোর সমন্বয়হীনতার অভিযোগ নগরবাসীর। এ নিয়ে এখন সকালে থাকছে বিস্তারিত। পুরো আয়োজন নিয়ে সঙ্গে আছে আমি জানসিন জুথিকা। বড় সংখ্যার এই রেস্তোরাঁগুলো সিটি কর্পোরেশনের কাছে নিবন্ধিত নয়, অথচ এই রেস্তোরাঁগুলো প্রতিনিয়ত তারা ব্যবসা করছে এবং প্রতিনিয়ত প্রচুর পরিমাণে ময়লাও উৎপাদন করছে। সে দোকান করলো, দোকান থেকে ময়লা ফেললো, তা ময়লাটা তো আমাকে পরিষ্কার করে দিতে হবে, কিন্তু সে কোনো ট্যাক্স দিল না। তুমি ট্যাক্স দেবে না, তোমার ময়লাটা আমি ফেলবো, এটা তো হতে পারে না। তো এটা থেকে কিন্তু এখানে অলিতে গলিতে রেস্তোরাঁ তো সব জায়গায় হয়ে গেছে, তো তাদেরকে একটা শৃঙ্খলা কিভাবে নিয়ে আসা যায় সেভাবে আমরা কাজ করব। আমরা চাই না রেস্তোরাঁ মালিক সমিতির ছাড়পত্র ছাড়া যেন কেউ ব্যবসা করতে না পারে। রাজধানীর 93% রেস্তোরাঁ নিবন্ধনহীন, যা থেকে কোনো রাজস্বই পায় না সিটি কর্পোরেশন, অথচ নিতে হচ্ছে বর্জ্য ব্যবস্থাপনার দায়। এদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার আহ্বান খোদ বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতির। এ নিয়েও এখন সকালে থাকছে বিস্তারিত। তবে শুরুতেই সড়ক খোঁড়াখুড়ি প্রসঙ্গ। তীব্র রোদ আর প্রচণ্ড গরমে অতিষ্ঠ নগরবাসীর জনজীবন। উপরি হিসেবে যুক্ত হয়েছে সড়কে বিভিন্ন সেবা সংস্থার খোঁড়াখুড়ি। সবচেয়ে বেশি দুর্ভোগে রাজধানীর ইত্তেফাক মোড় থেকে সায়দাবাদ হানিফ ফ্লাইওভার পর্যন্ত খনন। ভাঙাচোরা সড়কের সাথে ধুলাবালিতে টিকাটুলি এলাকার সয়লাব। ছোট বড় গর্ত এড়িয়ে থেমে থেমে যানবাহন চলায় এসব সড়কে দেখা দেয় যানজট, ঘটছে দুর্ঘটনাও। সেবা সংস্থাগুলোর সমন্বয়হীনতার কারণে সারা বছরই দুর্ভোগ বলছেন চালক ও নগরবাসী। সালেহি ইবনে জসিমের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন বাইজিদ সা। বর্ষার আগেই বাড়ে খোঁড়াখুড়ি, বাড়ে নগরবাসীর ভোগান্তি। এই গরমের কষ্টের মধ্যে যেন মরার উপর ঘাড়ার ঘা হয়ে দাঁড়িয়েছে সড়কের খোঁড়াখুড়ি। রাজধানীর বেশিরভাগ সড়কে চলছে উন্নয়ন কাজ। কোথাও ড্রেনেজ ব্যবস্থা ঠিক করতে সিটি কর্পোরেশন, কোথাও সুয়ারেজ লাইন ঠিক করতে ঢাকা ওয়াসা রাস্তা কাটছে, আবার কোথাও বিদ্যুতের লাইন ও ইন্টারনেট কেবল মাটির নিচে নিতে রাস্তা কাটছে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো। এই যেমন রাজধানী ঢাকার ব্যস্ততম ইত্তেফাক মোড় থেকে টিকাটুলি হয়ে সায়দাবাদ হানিফ ফ্লাইওভার পর্যন্ত সড়কের দুই পাশে মাটির নিচে বসানো হচ্ছে পানি, বিদ্যুৎ ও ইন্টারনেট লাইন, যে কারণে গেল এপ্রিল থেকে তীব্র তাপপ্রবাহের মাঝে এই সড়ক ব্যবহারকারীদের পোহাতে হচ্ছে অসহনীয় ভোগান্তি। রাস্তা শুরু হয়ে যাওয়ায় প্রায় সময় গুলিস্তান থেকে ছাড়া দক্ষিণাঞ্চলগামী গাড়িগুলো আটকে থাকছে এই সড়কে। প্রচণ্ড গরমের সাথে ধুলোবালিতে টিকাটলি সড়কে চলাচল করা কঠিন হয়ে পড়েছে বলে জানিয়েছেন পথচারীরা। খনন করে তো সাথে সাথে করতেছে না, এটা দেখা যাচ্ছে মাসের পর মাস চলছেই। কি হ্যারাসমেন্ট যে হচ্ছে পাবলিক, এটা আল্লাহ ছাড়া কেউ বলতে পারবে না। প্রত্যেক বছরে বর্ষাকাল আইলে রাস্তা কাটা আরম্ভ হয়, শুকনোর সময় কাটে না। দেন সামনে বর্ষাকাল, এই ভাঙবো কাটবো, এরপর দেখবেন সারি গুণ ওই যে বর্ষাকালে ভাঙি বাড়ে। একটু দুর্ভোগ না, দুর্ভোগের পরে এইটা ব্লক করে দেয়, আবার একটু কাটে, এইটা ব্লক করে দেয়, ওই সাইডটা কাটে, এভাবে কাটে এক সাইড ব্লক করে দেয়। এটা তো ঠিক না। রাস্তাঘাট কাটার কারণে আমরা মতিঝিল থেকে শাপলা চক্কর থেকে আসতে 5 মিনিটের রাস্তা আধা ঘন্টা লাগতেছে। বিভিন্ন প্রতিষ্ঠানের উন্নয়ন কাজের জন্য বছরের বেশিরভাগ সময় সড়কে খোঁড়াখুড়িতে দুর্ভোগে পড়ছেন নগরবাসী। ধুলাবালির কারণে স্বাস্থ্যের জন্য বয়ে আনছে মারাত্মক ক্ষতি। ধুলাবালির কারণে হচ্ছে দেন কি আমার এই স্বাভাবিকভাবে আমার এমনিতেই অ্যালার্জির সমস্যা, এটাতে কিন্তু আরো বেশি অসুবিধা হচ্ছে। এটা যে ইনহেল করতেছি প্রতিদিন, আপনার সাথে আপনার বেবি করতেছে, এই যে বাচ্চা কোলে নিয়ে যাচ্ছে, এই বাচ্চাটা আপনার কি মনে হয় যে ভবিষ্যতে তার ভালো স্বাস্থ্য করার জন্য এটা যে কি বিশাল অন্তরায়, এই অন্তরায়টা তো বোঝার ব্যাখ্যা করার অপেক্ষা রাখে না।
স্থানীয় বাসিন্দারা বলছেন, সড়ক কাটাকাটি বা খোঁড়াখুড়িতে সেবা সংস্থাগুলোর সঙ্গে সমন্বয়হীনতার কারণে দীর্ঘ যানজট আর হরহামেশাই ঘটছে দুর্ঘটনা। রাস্তাঘাটে মনে করেন রিক্সায় ঘুরে আসতে হয়, মনে করেন অনেক সময় রিক্সা যদি ঢুকেও যায় অ্যাক্সিডেন্টের শিকার হয়। আসার সময় দেখা যায় গাড়ির মধ্য দিয়ে পারাপার হওয়ার সময় খুবই ঝামেলা হয়ে যায়। অনেক সময় দেখা যায় যে রিক্সা পায়ের উপর দিয়ে চলে আসে। যারা সেবা দিচ্ছে তারা যদি একটা সমন্বয় করে একত্রে কাজগুলো করতে পারতো তাহলে আমরা স্বস্তিতে এখানে চলাচল করতে পারতাম। মাটির নিচ থেকে বৈদ্যুতিক তার নিতে রাস্তার দুই দিক বন্ধ করে চলছে ডিপিডিসির সড়ক খনন কাজ। যেতে পারছে না রিক্সাও, ফলে গাড়ি রেখে হেঁটে পার হতে হচ্ছে। রাস্তায় যে গাড়ি রেখে রাস্তা পার হতে হচ্ছে, এটা আমাদের জন্য খুব কষ্টকর। আমরা স্বাভাবিকভাবে যে চলাফেরা সেটা করতে পারছি না। অনেক সময় ইমার্জেন্সি কাজে হইলেও আমাদের অনেকটা পথ ঘুরে যেতে হচ্ছে। গরমে একে তো আবহাওয়া অনেক খারাপ, অনেক বেশি গরম পড়তেছে, আবার এই যে রিক্সা চলাচল বন্ধ, হাঁটা অনেক কষ্টে আইতে গেছে। তথ্য বলছে, ঢাকার দক্ষিণ সিটির খনন ও পুনর্নির্মাণ বিষয়ক ওয়ান স্টপ সেলের ৮০তম সভায় ১০টি অঞ্চলে প্রায় ২০টি সেবা সংস্থার ৪০টি কাজের অনুমতি দেওয়া হয়। শুধু এপ্রিল মাসে নগরের বিভিন্ন সড়কের ৯০টি পয়েন্টে খননের অনুমতি দেওয়া হয়েছে, যেখানে ডিপিডিসির ১৬টি, ওয়াসার ১১টি, বাহন লিমিটেডের অপটিক্যাল ফাইবার স্থাপনের জন্য ৬টি, বাংলাদেশ রেলওয়ের ৩টি, বাংলাদেশ সেনাবাহিনী, বাংলাদেশ স্কাউট, তিতাস, স্বামীমারা স্টিল এবং রেল রোলিং মিলসের একটি করে কাজ রয়েছে। বর্ষার আগেই সুয়ারেজ ড্রেন নির্মাণ, চলে সড়কে খোঁড়াখুড়ি, ফলে সড়ক হয়ে ওঠে অপ্রশস্ত, তৈরি হয় তীব্র যানজট। ভোগান্তিতে পড়েন যাত্রী, পথচারী, যানবাহনের শ্রমিক ও ব্যবসায়ীরা। এই কাটাকাটি বা খোঁড়াখুড়িতে সেবা সংস্থাগুলোর সমন্বয়হীনতার কারণে ভোগান্তিতে পড়তে হয় নগরবাসীকে। এর সমাধান কোথায়? সিটি কর্পোরেশন বলছে, সড়কে খননে সেবা সংস্থাগুলোর বার্ষিক কর্মপরিকল্পনা দেওয়ার নিয়ম থাকলেও এ বিষয়ে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান থেকে তেমন সাড়া পাওয়া যায় না, তাই রয়ে যায় সমন্বয়হীনতা। তবে অনিবার্য কিছু কাজ ছাড়া বেশিরভাগ ক্ষেত্রেই মানা হচ্ছে নীতিমালা। খননে নাগরিক ভোগান্তি কমাতে জোরে দেওয়া হচ্ছে বিভিন্ন শর্ত, না মানলে করা হয় জরিমানা। উন্নয়নমূলক কর্মকাণ্ডের জন্যই কিন্তু সিটি কর্পোরেশন একটা সুনির্দিষ্ট সময়ে তাদের আবেদনের প্রেক্ষিতে বিচার বিশ্লেষণ করে কিন্তু অনুমতি দেওয়া হয়ে থাকে। তবে এই ক্ষেত্রে আমরা কিন্তু সংশ্লিষ্ট সংস্থাকে অনেকগুলো শর্ত দিয়ে দেয়। এটি যদি কেউ কমপ্লাই বা প্রতিপালন না করে তার জন্য কিন্তু আইনগত ব্যবস্থা নিয়ে থাকি, আমরা অনেক সময় জরিমানা করে থাকি। অন্যদিকে রাস্তা খননের কারণে তীব্র যানজট মোকাবেলায় হিমশিম খেতে হচ্ছে ট্রাফিক পুলিশকে। বড় ধরনের যানজট মোকাবেলায় বিকল্প পথ ব্যবহার করা হয় বলে জানান ওয়ারী ট্রাফিক বিভাগের এই কর্মকর্তা। একটু ট্রাফিকের ম্যানেজমেন্ট একটু সমস্যা হবে, এটা স্বাভাবিক। তো আমাদের এটা মেনে নিয়েই কাজ করতে হয়। যখন আমাদের এরকম অবস্থা হয় তখন আমরা বিকল্প রোড, যেটাকে ডাইভারশন বলি, বিকল্প রোড ডাইভারশন দেখে আমরা সেই পথে গাড়িগুলা পরিচালিত করার চেষ্টা করি। রমজান ও ঈদ ঘিরে মানুষের চলাচল ও কাজকর্ম কয়েকগুণ বেড়ে যাওয়ায় রাজধানীর বেশিরভাগ সড়কেই গাড়ির চাপ লেগেই থাকত। তারপর শুরু হলো তীব্র তাপপ্রবাহ, আর এর মধ্যে একসাথে দীর্ঘ সময় ধরে সড়কে খোঁড়াখুড়ি যেন নগরবাসীর সংকট আরও বাড়িয়ে দিয়েছে। বাইজিদ সাদ, এখন, ঢাকা। দেশে ছোট বড় মিলিয়ে হোটেল রেস্তোরাঁর সংখ্যা প্রায় 4.5 লাখ, আর রাজধানীতে রেস্তোরাঁর সংখ্যা প্রায় 30,000। এর মধ্যে ঢাকার 2 সিটি কর্পোরেশন থেকে লাইসেন্স নেওয়া রেস্তোরাঁ মাত্র 2,136টি। রাজধানীর 93% লাইসেন্সবিহীন রেস্তোরাঁ থেকে কোনো রাজস্ব পায় না সিটি কর্পোরেশন, অথচ এসব রেস্তোরাঁ থেকে যেসব বর্জ্য তৈরি হয় সেগুলো অপসারণ করতে হয় সিটি কর্পোরেশনকে। শম্পা বিশ্বাসের প্রতিবেদন। রাজধানীর 2 সিটিতে প্রতিদিন গড়ে প্রায় 7,000 টন বর্জ্য তৈরি হয়, যার অর্ধেকেরও বেশি হয় ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে। পরিসংখ্যানে দেখা গেছে 2017-18 সালে ঢাকা উত্তর সিটিতেই বর্জ্যের পরিমাণ বেড়েছে প্রায় 22 ভাগ। বিপুল এই বর্জ্যের একটি বড় অংশ আসে রাজধানীর রেস্তোরাঁগুলো থেকে। উত্তর সিটির তথ্য বলছে, সংস্থাটি থেকে লাইসেন্স নেওয়া রেস্তোরাঁর সংখ্যা মাত্র 1,105টি। অন্যদিকে দক্ষিণ সিটি থেকে লাইসেন্স নেওয়া রেস্তোরাঁর সংখ্যা 1031টি। এসব রেস্তোরাঁ থেকে নিয়মিত রাজস্ব পায় ঢাকার 2 সিটি কর্পোরেশন।
অথচ রাজধানীতে মোট রেস্তোরাঁর সংখ্যা প্রায় 30,000। বাকি লাইসেন্সবিহীন রেস্তোরাঁগুলো থেকে কোনো রাজস্ব পায় না কর্তৃপক্ষ। উল্টো এসব রেস্তোরাঁয় যেসব বর্জ্য তৈরি হয় সেগুলো অপসারণ করতে হয় সিটি কর্পোরেশনকেই, যা তাদের জন্য বাড়তি চাপ তৈরি করছে। সে দোকান করলো, দোকান থেকে ময়লা ফেললো, তা ময়লাটা তো আমাকে পরিষ্কার করে দিতে হবে, কিন্তু সে কোনো ট্যাক্স দিল না। তুমি ট্যাক্স দেবে না, তোমার ময়লাটা আমি ফেলবো, এটা তো হতে পারে না তো এটা থেকে। সুতরাং যেরকম করে ট্যাক্স থেকে রেভিনিউ থেকে বঞ্চিত হচ্ছি, ঠিক অনুরূপভাবে তাকে কিন্তু সার্ভিস দিতে হচ্ছে আমাকে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো 2021 সালে দেশের রেস্তোরাঁ খাত নিয়ে একটি জরিপ করে। জরিপে দেখা যায় 2021 সালে দেশে মোট হোটেল ও রেস্তোরাঁ ছিল 4,36,274টি। এক দশকের ব্যবধানে এই সংখ্যা বেড়েছে 58% বেশি। তবে অবাক করা তথ্য হচ্ছে, বর্তমানে রাজধানীতে যেসব রেস্তোরাঁ রয়েছে তার 93%ই অবৈধ। নরম গরম যদি বলি, সবগুলাই কিন্তু আমাদের অব্যাহত আছে, সামনেও থাকবে। যে অভিযানের কথা বলছেন, এটার মূল উদ্দেশ্য কিন্তু যে সমস্ত ভুল ত্রুটিগুলো আছে সবাই যেন এগুলো দ্রুত নিরসন করে কিন্তু একটা নিরাপদ, সবার জন্য উপযোগী করে। অবৈধ রেস্তোরাঁর বিষয়ে জানতে চাইলে রেস্তোরাঁ মালিক সমিতি বলছে, এসব রেস্তোরাঁ মালিকদের আইনের আওতায় আনা উচিত। এছাড়া এসব রেস্তোরাঁর বিরুদ্ধে সরকারি সংস্থাগুলোকে ব্যবস্থা নেওয়ারও আহ্বান জানান তারা। ছোট রাজধানীতে একটা সমীক্ষা হয়েছিল, 27 থেকে 28,000 রেস্তোরাঁ আছে। ডিসি অফিসে একটা জরিপ ছিল কিছুদিন আগে, তারা 6,000 রেস্তোরাঁ ফাইন্ড আউট করেছে রাজধানীতে। কিন্তু এখানে অলিতে গলিতে রেস্তোরাঁ তো সব জায়গায় হয়ে গেছে এখন। তো তাদেরকে একটা শৃঙ্খলা কীভাবে নিয়ে আসা যায় সেভাবে আমরা কাজ করব। আমরা চাই না রেস্তোরাঁ মালিক সমিতির ছাড়পত্র ছাড়া যেন কেউ ব্যবসা করতে না পারে। এদিকে নগর পরিকল্পনাবিদরা বলছেন, লাইসেন্সবিহীন রেস্তোরাঁগুলো থেকে বিপুল পরিমাণ রাজস্ব হারাচ্ছে ঢাকার 2 সিটি কর্পোরেশন। শুধু তাই নয়, অনুমোদনহীন এসব রেস্তোরাঁ সিটি কর্পোরেশনের কার্যক্রমকে প্রশ্নের মুখে ফেলছে। তাই যত দ্রুত সম্ভব রেস্তোরাঁগুলোকে নীতিমালার মধ্যে নিয়ে আসতে হবে। বড় সংখ্যার এই রেস্তোরাঁগুলো সিটি কর্পোরেশনের কাছে নিবন্ধিত নয়, এবং সিটি কর্পোরেশনও তাদের কাছ থেকে এই নিবন্ধন ফিজটাও কিন্তু পাচ্ছে না। অথচ এই রেস্তোরাঁগুলো প্রতিনিয়ত তারা ব্যবসা করছে এবং প্রতিনিয়ত প্রচুর পরিমাণে ময়লাও উৎপাদন করছে। এই যে বর্জ্য ব্যবস্থাপনায় তাদের প্রচুর পরিমাণে কন্ট্রিবিউশন, সেটা কিন্তু সিটি কর্পোরেশনে কিন্তু দেখভাল করছে। খোঁজ নিয়ে দেখা গেছে, রাজধানীর অবৈধ রেস্তোরাঁগুলো চলে সরকারি বিভিন্ন দপ্তরকে ম্যানেজ করে। বিশেষজ্ঞরা বলছেন, বড় কোনো দুর্ঘটনা ঘটলেই নিয়ম বহির্ভূতভাবে গড়ে ওঠা এসব রেস্তোরাঁর বিরুদ্ধে অভিযানে নামে প্রশাসন, আর এ কারণেই বারবার দুর্ঘটনা ঘটছে। দেশে গত এক যুগ আগের তুলনায় রেস্তোরাঁর সংখ্যা বেড়ে দ্বিগুণ হয়েছে, যার মধ্যে হাতে গোনা কয়েকটি রেস্তোরাঁ বৈধ। হিসেব বলছে, ঢাকার 2 সিটি কর্পোরেশন এসব বৈধ রেস্তোরাঁ থেকে যে পরিমাণ রাজস্ব বর্তমানে পাচ্ছে, যদি ঢাকার সবগুলো রেস্তোরাঁ বৈধ কিংবা লাইসেন্সধারী হতো, তাহলে এখনকার থেকে অন্তত 13 গুণ বেশি রাজস্ব পেত সংস্থা দুটি। শম্পা বিশ্বাস, এখন, ঢাকা। ছুটির দিনে আগের মতো পার্কে কিংবা খোলা উদ্যানে মানুষের আনাগোনা আর নেই খেলার মাঠগুলোতে ভিড়। তবে ভিড় বেড়েছে শীতাতপ নিয়ন্ত্রিত রেস্তোরাঁগুলোতে। এসব রেস্তোরাঁয় ছুটির দিনে অবসর কাটাচ্ছে অনেকেই, যার মূল কারণ বাইরের তীব্র তাপপ্রবাহ। আরও জানাচ্ছেন শাহাদাত অব্র। গরমের উত্তাপ যেন কাটছেই না, তাই কিছুটা স্বস্তির আশায় রেস্তোরাঁয় ভিড় করছে নগরবাসী। ছুটির দিনে পার্কে ও খোলা জায়গায় ঘুরতে বের হতেন অনেকেই, তবে তাপপ্রবাহে জনজীবনে এনেছে পরিবর্তন। অবসর সময় বাইরে গরমে না কাটিয়ে অনেকেই ছুটে যাচ্ছেন রেস্তোরাঁয়। রেস্তোরাঁয় শীতল যন্ত্রের নিচে অনেকেই পরিবারের সাথে সময় কাটাচ্ছেন। এতে সবুজ গাছ কিংবা সন্তানের সাথে খেলার সুযোগ না থাকলেও কিছুটা স্বস্তি মিলছে গরম থেকে। বাইরে আসলে প্রচুর গরম, এর কারণে আসলে আসছি। বাইরে অনেক গরম, সেটার জন্য আমার ফ্যামিলি নিয়ে এখানে আসছি এই রেস্টুরেন্টে। গরম থেকে একটু স্বস্তির জন্য আসা। সারা দিনের তাপপ্রবাহের শেষে অনেকেই রেস্তোরাঁগুলোতে মেতে উঠেছেন গল্প ও আড্ডায়। অনেকেই এসেছে বন্ধুদের সাথে, আবার অনেকেই এসেছে প্রিয়জনকে সাথে নিয়ে। ঢাকাতে আমরা যারা বসবাস করি, আমরা তাপের কারণে আমাদের জীবন ওষ্ঠাগত। তো এমন একটা অবস্থায় যে দিনের বেলা কোনো কিছু করব তা একেবারে সম্ভব হচ্ছে না। আসলে আমাদের গাছগাছালি কম, যার কারণে আমরা একটু বের হতে চাইলেও বের হতে পারি না,
কাজ থাকলেও করতে পারি না। আমি এখানে এসেছি আমার পরিবারের সাথে, ফ্যামিলির সাথে এখানে এসেছি। আর বাইরে তো অনেক গরম, আমি কোথাও বের হতে পারিনি, এখানে আমার এসে অনেক ভালো লেগেছে। রেস্তোরাঁ কর্মী ও ব্যবসায়ীরা বলছেন আগের তুলনায় বেড়েছে বিক্রি, বিকেল গড়ালেই বাড়ে অতিথি। দুপুরের গেস্ট এখন আমাদের অনেক বেড়েছে এবং সন্ধ্যায় সবাই একটু নিরিবিলি এবং নীরব শান্তিপূর্ণ পরিবেশের জন্য আমাদের এখানে আগের চেয়ে এখন গেস্ট অনেক পরিমাণে বেড়েছে। গরমে অতিষ্ঠ নগরবাসী স্বাভাবিক অবস্থায় ফিরে যাওয়ার তীব্র আকাঙ্ক্ষায় আছে। সাথে শহর জুড়ে নামবে স্বস্তির এক পশলা বৃষ্টি, এই আশায় বুক বেঁধে আছে অনেকেই। শাহাদাত অভ্র, এখন, ঢাকা। তীব্র তাপপ্রবাহে মানুষের পাশাপাশি নাভিশ্বাস অবস্থা পশু পাখিদেরও। রাজধানীর বিভিন্ন মার্কেটে খাঁচায় বন্দি পশু পাখিদের তাই নেওয়া হচ্ছে বাড়তি যত্ন। নির্ধারিত সময়ের চেয়ে প্রায় কয়েক ঘন্টা বেশি সময় ধরে খোলা রাখা হচ্ছে দোকান। জাহানারা ভুইয়ার প্রতিবেদনে বিস্তারিত। গেল এপ্রিল থেকে তীব্র তাপপ্রবাহে পড়ছে দক্ষিণ পূর্ব এশিয়ার বিভিন্ন দেশ। ভারত, বাংলাদেশ, পাকিস্তান, ভিয়েতনাম ও থাইল্যান্ডে প্রচণ্ড গরমে নাজেহাল অবস্থা সাধারণ মানুষের। আন্তর্জাতিক গণমাধ্যমগুলোতেও গুরুত্বের সঙ্গে প্রচার হচ্ছে তাপপ্রবাহের কবলে পড়া দেশগুলোর আবহাওয়া পরিস্থিতি। সেরকমই একটি খবর, মানুষের পাশাপাশি এই গরমে রাজধানী ঢাকার কাঁটাবনের খাঁচাবন্দি পশু পাখির হাঁসফাঁস অবস্থা। কাঁটাবনের মার্কেটের দোকানগুলোতে বিক্রির জন্য রয়েছে কয়েক হাজার পশু পাখি। অতিরিক্ত গরমে মানুষ চাইলেই নিতে পারছেন নিজেদের বাড়তি সতর্কতা, তবে পশু পাখিদের বেলায় তা অনেক সময় সম্ভব হয়ে ওঠে না। তাই দুর্বিষহ সময় কাটাতে হচ্ছে এদের। এমন পরিস্থিতিতে পশু পাখিদের বাঁচাতে নিতে হচ্ছে বাড়তি যত্ন। এই গরমে আমরাও টিকতে পারতেছি না, পশু পাখিরও সেম অবস্থা। আমরা সকালবেলা পাখিদেরকে খাবার দেওয়ার আগে ওদেরকে স্প্রে করে দিচ্ছি এবং পানির সাথে স্যালাইন দিচ্ছি। গরমের জন্য আমরা ফ্যান বাড়াইছি, কিছু দোকানে লাইট অফ রাখছি, তারপরে স্যালাইন পানি, তারপরে বিড়াল সব নিচে আমরা সব কেড়ে রাখতেছি পাকার ভিতরে ফ্যান করে যতটুকু ভালো থাকা যায় আর কি গরমের জন্য। ছোট ছোট এসব দোকানের ভেতরে নানা রকমের প্রাণীতে ঠাসা, যে কারণে এমনিতেই গরম বেশি অনুভূত হয় তাদের। তার উপর দীর্ঘ সময় ধরে চলা হিটওয়েভে নাভিশ্বাস, তাই তাপমাত্রা কমিয়ে রাখতে সামনের রাস্তায় ছিটানো হচ্ছে পানি। নির্ধারিত সময়ের চেয়ে কয়েক ঘন্টা বেশি খোলা রাখতে হচ্ছে দোকানপাট। রাত্রেও তো গরম থাকে, রাত্রেও একটা ইদানিং যে গরমটা পড়তেছে, রাতের বেলাও কিন্তু টেম্পার ভালো টেম্পার থাকে, 32 থাকে, এটা একটা ভালো গরম। তারপরেও আল্লাহর রহমতে এখন আমরা আমাদের সাধ্য মতো ওরা যাতে ভালো থাকে, ভালো থাকার ক্ষেত্রে যা যা করণীয় আমরা চেষ্টা করি। গরমে পশু পাখিদেরও হিট স্ট্রোকের ঝুঁকি বেড়ে যায় কয়েক গুণ, তাই এদের বাঁচাতে যতটা সম্ভব এগিয়ে আসতে হবে মানুষকেই। জাহানারা ভুঁইয়া, এখন, বিশ্ব। ওষুধের প্যাকেটের গায়ে লেখা থাকে কত ডিগ্রি সেলসিয়াসে তা সংরক্ষণ করতে হবে, কিন্তু মানার নাম নেই ফার্মেসিগুলোর। তীব্র গরমে নিয়ে ওষুধ প্রশাসন নির্দেশনা দিলেও তা হাতে না পাওয়ার দাবি করছে ফার্মেসিগুলো। শীতাতপ নিয়ন্ত্রণ ক্রস ভেন্টিলেশনের বদলে শুধু বৈদ্যুতিক পাখার ওপর নির্ভর করেই ওষুধ সংরক্ষণ করছে বেশিরভাগ ফার্মেসি। সাইফুল সাগরের ক্যামেরায় হেদায়েতুল ইসলাম বাবুর প্রতিবেদন। দিনভর আগুনঝরা সূর্যের উত্তাপে ৩৯ থেকে ৪২ ডিগ্রিতে ওঠানামা করছে তাপমাত্রার পারদ। চলমান টানা তাপপ্রবাহের মতো প্রকৃতির এমন বেখেয়ালি আচরণে অধিকাংশ ফার্মেসিতে নির্দিষ্ট তাপমাত্রায় ওষুধ সংরক্ষণে তেমন কোনো ব্যবস্থা নেই। যদিও গত ২২ এপ্রিল এক পত্রে ৩০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার নিচে ওষুধ সংরক্ষণে শীতাতপ নিয়ন্ত্রণ, পর্যাপ্ত ফ্যান ও ক্রস ভেন্টিলেশনের ব্যবস্থা রাখতে নির্দেশনা দেয় ঔষধ প্রশাসন। এই যেমন 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার নিচে সংরক্ষণ করবার জন্য নাপা সিরাপটির গায়ে সতর্কতা দেওয়া হয়েছে। এমনিভাবে প্রায় সব ওষুধের গায়ে 20 থেকে 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ওষুধ সংরক্ষণের জন্য নির্দেশনা দেওয়া থাকলেও টিনশেড এমন ফার্মেসিগুলোতে সেই নির্দেশনা মানা অনেকটা কঠিন কাজ। অন্যদিকে উচ্চ তাপমাত্রায় কিভাবে ওষুধের গুণগত মান রক্ষা হবে তেমন কোনো নির্দেশনা এখন পর্যন্ত বেশিরভাগ ফার্মেসিতেই পৌঁছেনি। প্রোডাক্টগুলো আমরা রাখতেছি, এগুলো অত নিয়ন্ত্রণ করার প্রয়োজন পড়ে না, কারণ শুধু ট্যাবলেট ক্যাপসুলে আমরা রাখি, অন্য কিছু রাখি না। সিটি পত্র এরকম কিছু আমরা আসেনি এখনো। তাপমাত্রা হঠাৎ করে বেড়ে গেছে, আসলে এই ধরনের কোনো ব্যবস্থা
আমাদের পূর্ব প্রস্তুতি দেই, কিন্তু সাম্প্রতিক সময়ে বিসিডিএস বা ওষুধ প্রশাসন আমাদের এই ধরনের কোনো তথ্য দেয়নি বা জানায়নি। বিদ্যুৎ সংকট আছে পর্যাপ্ত পরিমাণে, আর আমাদের এখানে ওইভাবে এয়ার কন্ডিশন বা মডেল ফার্মেসি করা হয়নি, যার জন্য আমরা তাপমাত্রা নিয়ন্ত্রণ করতে পারতেছি না। আমাদের ফার্মেসিটা মডেল ফার্মেসির আওতায় না। মডেল ফার্মেসির যে সমস্ত বৈশিষ্ট্য থাকার কথা সেই সমস্ত বৈশিষ্ট্য আমাদের ফার্মেসিতে আপাতত নাই। এখন আমরা নতুন করে ভাবছি আর ডেকোরেশন করার চেষ্টা করছি, মানে যে যাতে করে আমাদের মেডিসিনগুলো সবসময় ভালো থাকে। এমন পরিস্থিতিতেও আগের মতো করেই ওষুধ সংরক্ষণ করতে দেখা যায় ফার্মেসিগুলোতে। মডেল ফার্মেসি ছাড়া অনেক ফার্মেসিতে তাপমাত্রা নিয়ন্ত্রণে ভরসা শুধুই বৈদ্যুতিক পাখা। আবার লোডশেডিং চলাকালে বিকল্প ব্যবস্থা না থাকায় ফার্মেসিগুলোতে নির্দেশিত তাপমাত্রায় ওষুধ সংরক্ষণ করা সম্ভব হচ্ছে না। ওষুধটা আমি যে ক্রয় করলাম এই ওষুধটা ঠিকমতো তাপমাত্রা রাখা আছে কিনা এটা আসলে আমার জানা নাই। ওষুধের দোকানদার বলি এটা নিয়ে কারো কোনো মাথা ব্যথা নাই এবং এটা কেউ চিন্তাও করে না। সংরক্ষণ করার দায়িত্ব তাদের। এখন একজন ভোক্তা যখন ফার্মেসিতে যাচ্ছে বা কোথাও যাচ্ছে ওষুধ নেওয়ার জন্য, তখন উনি শুধুমাত্র প্রেসক্রিপশনের সাথে ওষুধ মিলায় ওষুধ নিয়ে চলে যান। ফার্মেসি কেন্দ্রিক যে ওষুধের মান নিয়ন্ত্রণের বিষয়টা, এই জায়গাটা ভোক্তা অন্ধকার থেকে যাচ্ছে। স্বল্প মেয়াদ আছে এমন ওষুধ বেচাকেনা থেকে আপাতত বিরত থাকা এবং টিন শেড ফার্মেসিগুলো কোনো ছাদের নিচে স্থানান্তরের পরামর্শ ঔষধ প্রশাসন অধিদপ্তরের এই কর্মকর্তার। ঔষধের গুণগত মান ঠিক রাখার জন্য, কাস্টমারকে আমার সেই সার্ভিসটা দেওয়ার জন্য যতটুকু সম্ভব, যেভাবে সম্ভব আমরা আমাদের উদ্যোগগুলো গ্রহণ করব। তার মধ্যে একটা যেটা বললাম যে এসির ব্যবস্থা করতে হবে, তো এসি ব্যবস্থা করা তো আসলে সবাই পারবেন না। সেক্ষেত্রে ফ্যানটা যাতে এনশিওর করে সব সময়ের জন্য, এটা রাতারাতি করতে পারাটা একটু মুশকিল। তবে আমরা যখনই বিভিন্ন বাজারে ভিজিটে যাচ্ছি প্রত্যেককেই আমরা মৌখিকভাবে সেগুলো বিষয় অবগত করে আসতেছি এবং সাথে সাথে চিঠির একটা কপি না, বেশ কয়েকটা কপি আমরা বিসিডিএস এর আপনার জেলা কমিটি যারা আছেন ওনাদের কাছে পৌঁছায় দিছি। সরকারি এই সংস্থাটির তথ্য বলছে, দেশে প্রায় 2 লাখের মতো ফার্মেসির মধ্যে 1 লাখ ফার্মেসিতেই শীতাতপ নিয়ন্ত্রণের ব্যবস্থা নেই, আর দেশে মডেল ফার্মেসি আছে প্রায় 800। বিশেষজ্ঞদের মতে ব্লাড প্রোডাক্ট, ইনসুলিন, ভ্যাকসিন জাতীয় ওষুধসহ বিভিন্ন ধরনের কিট 4 থেকে 8 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় রাখতে হয়। এছাড়া অন্যান্য ওষুধ রাখতে হয় 25 থেকে 30 ডিগ্রি সেলসিয়াসে। হেদায়েতুল ইসলাম বাবু, এখন বগুড়া। তীব্র তাপপ্রবাহে ঝলসে যাচ্ছে চায়ের গাছ, আক্রমণ শুরু হয়েছে পোকামাকড়ের। এতে লোকসানে চাষিরা, কেউ কেউ বাগান টেকানোর জন্য সেচ দিয়ে প্রাণপণ চেষ্টা করে যাচ্ছেন। এদিকে চায়ের মৌসুমে কাঁচা চা পাতা না পাওয়ায় বন্ধ রাখা হয়েছে অনেক কারখানা। পঞ্চগড় থেকে লুৎফর রহমানের প্রতিবেদন। পঞ্চগড়ে চলমান দাবদাহ আর খরায় মারাত্মক প্রভাব পড়েছে সমতলের চা শিল্পে। 1 মার্চ থেকে চা মৌসুম শুরু হলেও তার 50 দিন পেরিয়ে গেল কাঙ্ক্ষিত চা উৎপাদন হচ্ছে না। সূর্যের তাপে বিবর্ণ হয়ে গেছে জেলার সদর ও তেঁতুলিয়া উপজেলা সহ বিভিন্ন এলাকার চা বাগানগুলো। চায়ের নরম কুড়ি ঝলসেও কুকড়ে গেছে, লালমাকড়ে ছেয়ে গেছে অনেকের পুরো বাগান। চাষিরাও আগ্রহ হারিয়েছেন বাগান পরিচর্যায়। 2-1জনকে পরিচর্যা করতে দেখা গেলেও বেশিরভাগ বাগান মালিক লোকসানের ভয়ে বাগানে পরিচর্যা করা বাদ দিয়েছেন। তাদের যুক্তি, পরিচর্যায় যে খরচ হবে সেটি পণ্ডশ্রম, কেননা কারখানায় দাম নেই চা পাতার। কারখানা মালিকদের দৌরাত্মে গত কয়েক বছর লোকসান গুনতে হচ্ছে বলে জানান বাগান মালিকরা। টিপস এবং লাল মাকড় এগুলা দমন করতে গেলে আমাদেরকে অনেক ওষুধ ব্যবহার করতে হয়, কিন্তু চায়ের তো মূল্য নাই। এই জন্য আমরা চার পরিচর্যা ছাইড়ে দিছি। চা পাতা লস হচ্ছে, এবার আমার বাগানে 34,000 টাকা লস। গরমে আমরা পানি দিতেছি, গাছগুলোকে টিকে রাখতেছি, দাম নেই, অনেকে দিতেছে না, যে দাম নাই কি করে পানি দিয়ে। চাষিরা জানান, গত কয়েক বছর ধরে ক্রমাগত লোকসান গুনছেন তারা। প্রতি কেজি চা পাতা 18 থেকে 20 টাকায় উৎপাদন করে 8 থেকে 10 টাকা কেজিতে বিক্রি করতে বাধ্য হয়েছেন তারা। তার মধ্য থেকে ওজন থেকে বাদ দিয়ে দেওয়া হয়েছে দাম। এবার পরিচর্যায় যারা অর্থ ব্যয় করেছেন সেই টাকাও তুলতে পারেননি, তাই অনেকেই বাগান উপড়ে ফেলছেন। এখন আমাদের চায়ের যে অবস্থা, 10 টাকা কেজি, 8 টাকা কেজি, আবার ফ্যাক্টরিতে নিতে চায় না। আমরা চা নিয়ে যেই বর্তমান একটা পেরেশানিতে আছি। এই রোদের মধ্যে চা পাতাগুলো জ্বলার জন্য আমাদের পাতিগুলোর কালার আসতেছে না। কালার না আসার কারণে ফ্যাক্টরি মালিকগুলো এগুলো চয়েস করতেছে না। চয়েস না করার কারণে তো আমাদের লোকসান। চায়ের মৌসুমে কাঁচা চা পাতার উৎপাদন কমে যাওয়ায় বন্ধ রয়েছে বেশিরভাগ চা প্রক্রিয়াজাত কারখানা। বৃষ্টিপাতের পরিমাণ কম হওয়ার কারণে দেখা যাচ্ছে যে মাঠে পর্যাপ্ত পরিমাণে উত্তোলনযোগ্য পাতা আসছে না। চাষিদেরকে বলে আসছি যে সার্বক্ষণিক সেচ চালু রাখার জন্য। পরিস্থিতি
ফ্যাক্টরিতে বাগানগুলির একেবারে পাতা নাই বললেই চলে। আমাদের উৎপাদন কমে গেছে, যার কারণে ফ্যাক্টরিতে কাঁচা পাতা সরবরাহ একেবারে কমে গেছে। যদি এই কাজ চলতে থাকে তাহলে হয়তো বা সামনে যে আমাদের চায়ের উৎপাদন লক্ষ্য লাগবে এটা ব্যাহত হবে। 2000 সালে পঞ্চগড়ের সমতলে বাণিজ্যিকভাবে চা চাষের গোড়াপত্তন হয়, আর গত 2 দশকে পঞ্চগড়ে প্রায় 10,000 একর জমিতে চা চাষ সম্প্রসারণ হয়েছে। ছোট বড় চা বাগান গড়ে উঠেছে প্রায় 8,000। পঞ্চগড়ের পাশাপাশি এখন ঠাকুরগাঁও, নীলফামারী, দিনাজপুর ও লালমনিরহাট জেলায় চা চাষ সম্প্রসারণ হয়েছে। গত বছর পঞ্চগড়ে 28টি চা প্রক্রিয়াজাত কারখানায় চা উৎপাদন হয়েছে 1,79,47,230 কেজি। তবে খরায় এই চিত্র দীর্ঘস্থায়ী হলে এবং চাষিরা চায়ের পরিচর্যা না করলে এবার উত্তরের সমতলের চায়ের উৎপাদন আশঙ্কাজনক হারে ব্যাহত হওয়ার শঙ্কা চা বোর্ডের। গত কয়েক বছরের লোকসানের ধকল এখনো কাটিয়ে উঠতে পারেনি এ জনপদের চা চাষিরা। তার উপর সূর্যের কড়া তাপে এমন বিবর্ণ হয়ে গেছে বাগানগুলো। অনেকেই লোকসানের ঝুঁকিতে পরিচর্যা পর্যন্ত করছেন না। তবে পরিচর্যা না করলে এবার সমতলের চায়ের উৎপাদনে বড় প্রভাব পড়বে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। লুৎফর রহমান, এখন পঞ্চগড়। চলমান তাপপ্রবাহে ক্ষতিগ্রস্ত সাতক্ষীরার মাছ চাষিরা। অতিরিক্ত গরমে চিংড়ি ঘেরের পানি কমার পাশাপাশি বেড়েছে লবণাক্ততা। এতে দেখা দিয়েছে মরক, যার প্রভাব পড়তে শুরু করেছে স্থানীয় চিংড়ির বাজারে। প্রভাব পড়ার শঙ্কা রপ্তানিতেও। বিস্তারিত আহসান রাজীবের প্রতিবেদনে। সাতক্ষীরা, বাগেরহাট, খুলনা সহ দেশের দক্ষিণ পশ্চিমের উপকূলীয় এলাকায় বাণিজ্যিকভাবে লবণ পানির মাছের চাষ হয়। বছরের শুরুতে এসব মাছের ঘের শুকিয়ে নতুন করে পানি তুলে তাতে চিংড়ির পোনা ছাড়া হয়। চলতি মৌসুমেও শুধু সাতক্ষীরা জেলায় প্রায় 54,960টি লবণ পানির ঘেরে বাগদা চিংড়ি সহ বিভিন্ন প্রজাতির মাছের চাষ হয়েছে। তবে বিপত্তি বাঁধিয়েছে চলমান তাপপ্রবাহ। কয়েকদিনে ঘেরের মাছ মরে ভেসে উঠছে। জীবিত যেসব মাছ পাওয়া যাচ্ছে সেগুলোর শরীরও দুর্বল। এমন অবস্থায় নতুন করে কেউ মাছের পোনা ছাড়ছেন না। পানি গরমের কারণে মাছটা মরে যাচ্ছে। এখন ঘেরে পানির জোরে মাছ থাকবে, মাছ এখন বাঁচাবে কি করে? পানি উঠাতে পারতে না, নদীতে পানি নেই। আমার বয়স আমি তো এরকম তাপ দেখি না। আর আমাদের মাছ তো মুড়ি একদম সাদা হয়ে যাচ্ছে, বাগদা চিংড়ি মুড়ি লাল হয়ে যাচ্ছে। মাছ মুড়ি কিভাবে লাল হয়ে একদম প্রতিটা ঘের একদম শেষ হয়ে যাচ্ছে। ঘেরের মাছ রক্ষায় মৎস্য বিভাগ চাষিদের নানা পরামর্শ দিলেও অতিরিক্ত তাপমাত্রায় মাছ রক্ষা করা যাচ্ছে না। সাধারণত চিংড়ি মাছের ঘেরে 2 থেকে 3 ফুট পানি রাখতে হয়। বর্তমানে অতিরিক্ত গরমের কারণে ঘেরের পানি কমার পাশাপাশি বেড়েছে লবণাক্ততাও। ফলে এবছর মাছের উৎপাদন নিয়ে দেখা দিয়েছে শঙ্কা, যার প্রভাব পড়তে শুরু করেছে স্থানীয় বাজারে। প্রভাব পড়ার শঙ্কা চিংড়ি রপ্তানিতেও। সাদা মাছ মারা যাচ্ছে এখন। এই শুধু বাজারে, আমাদের বাজারের প্রভাব পড়েছে। শুধু বাজারে কেন, বহির্বিশ্বই এর প্রভাব পড়বে। কারণ সাতক্ষীরার মাছ বহির্বিশ্বে যায়। সারা দেশে যে পরিমাণ রপ্তানিজাত চিংড়ি উৎপাদন হয় তার 65 থেকে 70% যোগান দেয় সাতক্ষীরা জেলা। মৎস্য অফিস সূত্রে জানা যায়, গত মৌসুমে জেলায় 24,547 টন বাগদা চিংড়ি উৎপাদন হয়েছে। তবে চলতি মৌসুমে চিংড়ি উৎপাদন গতবারের তুলনায় অনেক কম হওয়ার আশঙ্কা করা হচ্ছে। আহসান রাজীব, এখন সাতক্ষীরা। এখন সকালে নিচ্ছে একটা বিরতি, ফিরছে একটু পরেই। বিরতির পর ফিরে এলাম। আপনারা দেখছেন এখন সকাল। শরীয়তপুরের কাজীর হাটে মশলা কেনা বেচার বিশাল হাট। সপ্তাহে 2 দিন জমজমাট থাকে এই হাট। বিক্রি হয় কোটি টাকার ওপর। এ নিয়ে আরো জানাতে শরীয়তপুর থেকে যুক্ত হচ্ছেন কাজী মনিরুজ্জামান। মনির, জানাবেন কি কি মশলা বিক্রি হচ্ছে এই হাটে এবং আজ এই হাটে মশলার চাহিদা কেমন, দরদাম কেমন দেখছেন? যুথিকা, কাজিরহাটের বিখ্যাত এই মশলার বাজারে মূলত কালোজিরা, ধনিয়া, মেথি, সরিষা এবং কাঁচামরিচ, শুকনো মরিচ, রাঁধুনি, এই জাতীয় মশলা জাতীয় শস্য দানাগুলোই বিক্রি করা হয়। এবং আমরা দেখছি যে ভোর সকাল থেকে একেবারে কাকডাকা ভোর থেকে কৃষক তার পণ্যটি নিয়ে এই বাজারে হাজির হয়েছেন এবং দূর দূরান্ত থেকে পাইকাররাও আসছেন। সকাল থেকেই বলা যায় এই মশলার বাজার বেশ জমজমাট এবং কেনাবেচাও বেশ জমে উঠেছে। এই বাজারে মূলত 450 থেকে 500 টন এই মশলা জাতীয় শস্য দানা বিক্রি করা হয় এবং আজও কিন্তু আমি দেখছি যে বেচাকেনা যেমন জমে উঠেছে এবং
পণ্যও কিন্তু প্রায় এখনো পর্যন্ত 450 টন পণ্য কেনা বেচার জন্য প্রস্তুত হয়ে গেছে। আমরা দেখছি যে পাইকাররাও সেই পণ্যগুলো কিনে নিয়ে যাচ্ছেন। আর যদি বলি যে মূলত এই বাজারটিতে আজকে যে ধনিয়া বিক্রি হচ্ছে মান এবং আকার ভেদে 6,000 থেকে 7,000 টাকা প্রতি মন, এবং কালোজিরা বিক্রি হচ্ছে মান ভেদে প্রতি মন 10,000 থেকে 11,000 টাকা। আর শুকনো মরিচ বিক্রি হচ্ছে এখানে এই আকার এবং মান ভেদে প্রায় 7,000 থেকে 8,000 টাকা, এমনকি 9,500 টাকা পর্যন্ত আজকে বিক্রি হয়েছে, এমনটা কিন্তু আমাদেরকে ক্রেতা বিক্রেতারা জানিয়েছেন। অর্থাৎ এখানকার যে পণ্যগুলো উঠেছে পণ্যের মান ভালো এবং আজকের দরদামও ভালো। আর কৃষক বলছেন যে এবছর তাদের যে পণ্যগুলো, মশলা জাতীয় পণ্যগুলোর ফলন ভালো হয়েছে, দানাও ভালো হয়েছে, যার কারণে এই মশলার বাজারে তারা বেশ দাম পাচ্ছেন। বিক্রেতারা বলছেন যে এই বাজারটা মূলত বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে পাইকাররা আসেন, এখানে একটি বড় বাজার থাকার কারণে তারা পণ্যগুলো নিয়েও আসছেন, আবার অনেকে এখান থেকে কিনেও নিয়ে যাচ্ছেন। কারণ এই বাজারে চাঁদাবাজি বা অন্য ধরনের কোনো বিড়ম্বনা নেই, এখানে ব্যাংক রয়েছে। এছাড়া সব ধরনের বিড়ম্বনা এড়ানোর জন্য এই বাজারটি বেশ পরিচিতি লাভ করেছে ব্যবসায়ীদের কাছে। তো সকাল থেকে দেখছি যে এই কাজিরহাট বাজারে মশলা জাতীয় পণ্য বেশ উঠেছে, জমজমাট হয়ে উঠেছে, এবং ক্রেতা বিক্রেতা পাইকার সবাই কিন্তু কেনাবেচা করছেন, এবং এই কেনাবেচা একেবারে দুপুর অবধি থাকবে, এমনটাই কিন্তু আমরা এই বাজার কর্তৃপক্ষের মাধ্যমে জানতে পেরেছি। তো জ্যোতিকা, এই ছিল কাজিরহাট বাজার থেকে মশলার দরদাম এবং কেনাবেচা নিয়ে আমার কাছে সর্বশেষ তথ্য। শরৎপুরের মশলার কেনাবেচা এবং দরদামের খবর জানাচ্ছিলেন সহকর্মী কাজী মনিরুজ্জামান। বগুড়ার মহাস্থান সবজির পাইকারি হাটে অনেকটাই কমেছে সবজির সরবরাহ, এতে বেড়েছে দাম। মহাস্থান পাইকারি বাজারে রয়েছেন মাজিদুর রহমান, যুক্ত হচ্ছি তার সাথে। মাজিদ, সবচেয়ে বেশি দাম কোন সবজির এবং তুলনামূলক সস্তায় কোন সবজি মিলছে জানাবেন। হ্যাঁ জ্যোতিকা, আপনাকে বলে রাখি, বগুড়ার যে মহাস্থান পাইকারি যে হাটটি রয়েছে, মূলত এই হাটটি সবজির জন্য বিখ্যাত, এবং আশপাশের যে উপজেলাগুলো রয়েছে এবং অন্যান্য জেলা থেকেও কিন্তু প্রচুর পরিমাণে সবজি এখানে আসে। আর এই গত কয়েকদিনে যে তাপদাহ, সেই তাপদাহের কারণে কিন্তু একটু কমেছে সবজি সরবরাহ, তারপরে কিন্তু সবজি সরবরাহটা মোটামুটি রয়েছে। আর আজকে যে সবজিগুলো পাওয়া যাচ্ছে এখানে পটল, বেগুন, করলা, ঝিঙ্গা, এই সবজিগুলো পাইকারি বাজারে সেটি হলো 35 থেকে 40 টাকা কেজি ধরে পাইকারি হচ্ছে। আর এখানে কিছু গরমের যে বাঁধাকপি, ফুলকপি এবং মিষ্টি কুমড়া, লাউ উঠেছে, সেগুলো বিক্রি হচ্ছে 25 থেকে 35 টাকা কেজি ধরে। আর অন্য যে সবজিগুলো রয়েছে সে সবজিগুলো মোটামুটি আগের তুলনায় একটু দাম বেড়েছে সরবরাহ কমার জন্য। আর এই সবজিগুলো বগুড়ার এই বাজার থেকে দেশের বিভিন্ন স্থানে কিন্তু সরবরাহ হয়ে থাকে। আর এই সরবরাহ এখানে পাইকাররা যারা আসছেন, তারা দূর দূরান্ত পাইকাররা আসছেন, তারা এখান থেকে কেনেন এবং অন্যত্র নিয়ে যায়। এখানে পাইকাররা যেটি বলছেন যে সবজির দাম মোটামুটি ঠিক থাকলেও অন্যত্র নিয়ে যেতে তাদের যে পরিবহন খরচ, এই খরচটা বেড়ে গেছে। ফলে এখানকার পাইকারি দামের তুলনায় অন্যান্য জায়গায় প্রায় 10 থেকে 12 টাকা কেজি দরে সবজি বেশি বিক্রি করতে হচ্ছে, বিশেষ করে ঢাকাতে। যদি এখানে পটলের কেজি যদি 40 টাকা হয়ে থাকে, তাহলে হয়তো 50-55 টাকা কেজি দরে ঢাকাতে পটল বিক্রি হবে, এরকমই কথা বলছেন। অর্থাৎ এখানে তেলের দাম বৃদ্ধি হওয়ার কারণে পরিবহনের খরচ বেড়েছে, ফলে যে সবজির দাম সেটি কিন্তু অনেকটাই বেড়েছে। আর কৃষকরা যেটি বলছেন সেটি হলো কয়েকদিনে যে তাপদাহ এবং প্রচুর খরার কারণে যে সবজির যে ফুল এবং ফলটা হওয়ার কথা, সেটি কিন্তু অনেকাংশে কমে গেছে। ফলে যে বাজারে যে সরবরাহ এই সময় হওয়ার কথা সবজির, সেটি কিন্তু অনেকটাই কমে গেছে। আর এখানে আলুর যে প্রচুর পরিমাণ যে বগুড়াতে আলু উৎপাদন হয়, সে আলু এখানে থাকলেও, মজুদ থাকলেও কিন্তু আলুর কেজি এখানে পাইকারিভাবে 55 থেকে 60 টাকা কেজি ধরে বিক্রি হচ্ছে, এবং অন্যান্য জাতের কেজি আলুর কেজি কিন্তু 40 থেকে 45 টাকা কেজি ধরে বিক্রি হচ্ছে। এইভাবে কিন্তু সবজি কিন্তু বেচা কিনা হচ্ছে এই মহাস্থান এই হাটে। তো জ্যোতিকা, এই ছিল আমার কাছে বগুড়ার সবজি বাজার থেকে পাইকারি দরদামের সর্বশেষ খবর। বগুড়া থেকে সবজির দরদামের খবর জানাচ্ছিলেন সহকর্মী মাজিদুর রহমান।
ভোজ্য তেলের উৎপাদন বাড়াতে সূর্যমুখী চাষ করে সফল পটুয়াখালীর 2000-এরও বেশি কৃষক। এবছর জেলায় 56 কোটি টাকার সূর্যমুখী তেল বিক্রির আশা কৃষি বিভাগের, যার বেশিরভাগেরই যোগান দিচ্ছে কলাপাড়ার চাষিরা। জসিম পারভেজের তথ্য ও ছবিতে বিস্তারিত। পটুয়াখালীর উপকূলীয় অঞ্চলের উর্বর মাটিতে ধান, বাদাম ও ডালসহ বিভিন্ন ফসল আবাদ করেন কৃষকরা। জেলার বিভিন্ন এলাকার মাঠ জুড়ে দৃষ্টিনন্দন সূর্যমুখী, যার বেশিরভাগই কলাপাড়া উপজেলায়। 2100 হেক্টর জমিতে চাষ হয়েছে সূর্যমুখী ফুলের। দেশে ভোজ্য তেলের আমদানি নির্ভরতা কমাতে সরকারি বেসরকারি সংস্থার সহায়তায় এই তেল বীজ আবাদে উৎসাহী হন অন্তত 2000 কৃষক। সঠিক যত্ন ও উষ্ণ আবহাওয়ায় ফলনও ভালো হয়েছে। বাজারে চাহিদা থাকায় লাভের আশা কৃষকদের। সূর্যমুখী আল্লাহ দিলে ভালোই হয়েছে মাগো, অনেক লাভমানই আছি আল্লাহ নাম লইয়া, আল্লাহ রহমতে। আল্লাহ যে একটু বৃষ্টি হলে তো আরো কথাই এলেন, হাল তো ভালোই হইতে। এবছর আমাদের অনেক লাভবান হওয়ার আশঙ্কা আছে, কারণ গত বছর থেকে এবার আরো ভালো হয়েছে আমাগো ফলন। আশা আছে এইটাই যে এবছর তৈল হইবে, তারপরে কিছু বিক্রিও করতে পারবো। গেল মাঘ মাসে রোপণ করা সূর্যমুখী এখন পরিপক্ক। এবার উপজেলায় 3000 টন সূর্যমুখীর বীজ উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে কৃষি বিভাগ, যার আনুমানিক বাজার মূল্য প্রায় 41 কোটি টাকা। 2000 কৃষককে 15 জনা কর্মসূচির আওতায় বিনামূল্যে সার বীজ সরবরাহ করেছি। বিভিন্ন প্রকল্পের মাধ্যমে প্রদর্শনীর সার এবং বীজ বিনামূল্যে সরবরাহ করেছি এবং কৃষকদেরকে আমরা একটি বিশেষ পরামর্শ দিয়েছি যাতে তারা দলবদ্ধ হয়ে একত্রে অনেক জায়গা জুড়ে সূর্যমুখী আবাদ করে। সংশ্লিষ্টরা জানান, অন্যান্য ফসলের চেয়ে তুলনামূলক কম ঝুঁকি ও লাভজনক হওয়ায় দিন দিন সূর্যমুখী চাষে আগ্রহী হয়ে উঠছেন সচেতন কৃষকরা। এখন কলাপাড়া। এখন সকালে নিচ্ছে আর একটা বিরতি, ফিরছে একটু পরেই। বিরতির পর ফিরে এলাম, আপনারা দেখছেন এখন সকাল। বহির্বিশ্ব থেকে রেমিটেন্স পাঠানোয় এখনও শীর্ষস্থান ধরে রেখেছে সংযুক্ত আরব আমিরাত প্রবাসীরা, যদিও ক্রমাগতই বাড়ছে অভিবাসন ব্যয়, আর তা তুলতেই কারো কারো লেগে যায় 2 থেকে 3 বছর। প্রবাসীরা বলছেন অতিরিক্ত বিমান ভাড়া ও মধ্যস্বত্বভোগীরাই এর জন্য দায়ী। বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী কামরুল হাসান জনি। চলতি অর্থ বছরের জুলাই থেকে মার্চ, অর্থাৎ প্রথম 9 মাসেই মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাত থেকে রেমিটেন্স এসেছে 327 কোটি 7 লাখ ডলার। একই সময়ে প্রধান শ্রমবাজার সৌদি আরব থেকে এসেছে 196 কোটি 69 লাখ ডলার। সৌদি আরবের সঙ্গে আমিরাত থেকে আসা রেমিটেন্স প্রবাহের ব্যবধান 60%-এরও বেশি। কেবল মার্চ মাসের হিসেবে শীর্ষ 10টি রেমিটেন্স প্রেরণকারী দেশের তালিকায় প্রথম স্থানে রয়েছে সংযুক্ত আরব আমিরাত প্রবাসীরা। রেমিটেন্স প্রবাহে এগিয়ে থাকলেও অভিবাসন ব্যয়ের ক্ষেত্রে চাপ সামাল দিতে হিমশিম খেতে হচ্ছে বাংলাদেশিদের। বিশেষ করে দেশটিতে যেতে আগ্রহীদের জন্য এই চাপ পাহাড় সমান বোঝা। 20 থেকে 25 বছরের ব্যবধানে ক্রমাগতই বাড়ছে অভিবাসন ব্যয়ের হার। চট্টগ্রামের রফিক মিয়া 7 বছর জাহাজে কাজের অভিজ্ঞতা নিয়ে আমিরাতে আসেন 1987 সালে। সে সময় তার ভিসা ও টিকিট বাবদ খরচ হয়েছিল মাত্র 59,000 টাকা। চট্টগ্রামের নাজিম আসেন 1992 সালে। শুরুতে চাকরি করলেও পরে নিজের ব্যবসা শুরু করেন তিনি। তারও দেশটিতে আসতে খরচ হয়েছে সমপরিমাণ অর্থ, অথচ গত কয়েক বছরে দেশটিতে গিয়ে কাজ পাওয়া পর্যন্ত গুনতে হচ্ছে 4 থেকে 5 লাখ টাকা। আমি প্রথমে একটা কাজে জব করতাম, চাকরি করতাম, 5 বছর চাকরি করছি। চাকরি করার পরে আমি এই প্রতিষ্ঠানটা দিছি, তখন পর্যন্ত আছি। 50,000 টাকা খরচ হয়েছিল, টিকিটে 9,000 টাকা, মোট 59,000। তখন কেন পরিস্থিতি ভালো ছিল, এখন তো পরিস্থিতি এত ভালো নাই। এখানে আসার পরও এই প্রথম অবস্থায় অনেকের কাজ থাকে না, কাজ থাকলেও স্যালারি কম থাকে, বিভিন্ন সবকিছু অনেক সমস্যা নিয়ে তারা নতুন যারা আসে তারা অনেক সমস্যার মধ্যে পড়ে যায়। টাকা যে খরচটা করে আসে ওইটা খরচটা তুলতেও মিনিমাম 2 বছর চলে যায়। বিশ্বের অন্যান্য দেশের তুলনায় ক্রমাগত বাংলাদেশিদের অভিবাসন ব্যয় বৃদ্ধির পেছনে বিমান ভাড়া বৃদ্ধি ও মধ্যস্বত্বভোগীদের দায়ী করছেন প্রবাসীরা। অনেকের এই ব্যয় তুলতেই লেগে যায় 2 থেকে 3 বছর। পারিবারিক চাহিদা মেটানোর পাশাপাশি যা একজন প্রবাসীর জন্য মানসিক চাপেরও কারণ হয়ে দাঁড়ায়। গত 1 বছর যাবৎ সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশিদের স্কিল ভিসা শুধুমাত্র চালু রয়েছে। বিভিন্ন প্রক্রিয়ায় এই ভিসাগুলো বের করে থাকেন, সেক্ষেত্রে অতিরিক্ত কিছু খরচ
অ্যাড হয়ে যায়, সেক্ষেত্রে এই মানে খরচটা বেড়ে প্রায় ডাবলের মতো হয়ে যায়। সরকারের যেই অর্গানগুলো বিদেশে শ্রমিক পাঠানোর কাজে জড়িত আছে, বিশেষ করে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়, বিএমইটি, এদের যদি সত্যিকার অর্থে শক্ত যদি নজরদারি থাকে, এটা আমার মনে হয় অনেকাংশে কমিয়ে আনা সম্ভব। নতুন করে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে যেতে আগ্রহীদের অভিবাসন ব্যয় কমানো ও নিয়ন্ত্রণে রাখতে সরকারের নজরদারি চান প্রবাসীরা। তারা বলছে, অভিবাসন ব্যয় কমানো গেলে বাড়তি চাপ ছাড়াই রেমিটেন্স প্রবাহে আরও অংশগ্রহণ বাড়াতে পারবেন তারা। কামরুল হাসান জনি, এখন সংযুক্ত আরব আমিরাত। প্রতিবারই বিশ্বকাপে দল ঘোষণায় বিলম্ব। দেশের ক্রিকেট সংস্কৃতির এ যেন এক দৈন্যতার প্রতিচ্ছবি, এমনটাই মনে করেন ক্রিকেট বিশ্লেষক নাজমুল আবেদিন ফাহিম। জানালেন, ওপেনাররা ফর্মে না থাকায় দলকে ভুগতে হতে পারে, তবে লেগ স্পিনার রিশাদ হোসেনের অন্তর্ভুক্তি দলকে দেবে বাড়তি সহায়তা। আরও জানাচ্ছেন নোমান আব্দুল্লাহ। বিশ্বকাপ শুরু হতে আর হাতে গোনা 1 মাস বাকি। তার আগে একে একে দল ঘোষণা করছে সবাই, কিন্তু ব্যতিক্রম বাংলাদেশ। আনুষ্ঠানিক ঘোষণা এখনও দিতে পারেননি নির্বাচকরা। ভারত কিংবা অস্ট্রেলিয়ার মতো দলগুলোতে অসংখ্য ক্রিকেটারের ছড়াছড়ি, তবু 15 জন বেছে নিতে সময় লাগে না তাদের। আর ঘুরে ফিরে 20 জনের যে পুল, সেখান থেকেই একটা দল নির্বাচন করতে বেগ পেতে হচ্ছে বাংলাদেশের নির্বাচক প্যানেলকে। বিশ্বকাপ এলেই দল নিয়ে কালক্ষেপণ, নাটকীয়তা নতুন কিছু নয়। এসব যে দেশের ক্রিকেটের নীতি নির্ধারকদের দূরদর্শিতার অভাবকে ফুটিয়ে তোলে, আরও একবার সেটি মনে করিয়ে দিলেন এই ক্রিকেট বিশ্লেষক। ইটস নট এ গুড সাইন। একটা কনফিডেন্ট দলের জন্য এটা একটা আদর্শ সিচুয়েশন না, আনফর্চুনেটলি। আর যত দ্রুত আমরা দল দিয়ে দিবে তত মনে হয় ভালো, যে দলের খেলোয়াড়রা রিলিভড হবে এবং ওরা তাদের ব্যক্তিগত যে মানসিক প্রিপারেশনটা দরকার, যেটা অত্যন্ত জরুরি, যেটা আমরা হয়তো দেখি না, সেই জিনিসটা শুরু করে দিতে পারে। কিন্তু আনুষ্ঠানিকভাবে ঘোষণা না দিলেও জানা গেছে, আইসিসির বেঁধে দেওয়া সময় অনুযায়ী দলের তালিকা পাঠিয়ে দিয়েছে বিসিবি। সে স্কোয়াডে কারা থাকতে পারেন সেটিও মোটামুটি সবারই জানা। ওপেনিংয়ে অফর্ম লিটন দাসই মূল ভরসা, সঙ্গী হচ্ছেন আনকোরা তানজিদ তামিম, আর ইনজুরির কারণে দীর্ঘদিন মাঠের বাইরে থাকা সৌম্য সরকার। দলের ইনিংস সূচনা করবেন যারা, তাদেরই এমন বেহাল দশা ভাবিয়ে তুলছে সবাইকে। টি-20 স্ট্যান্ডার্ড তো না, দলকে স্বস্তি দেওয়ার মতো একটা উদ্বোধনী জুটি আমরা এখনো কিন্তু বের করতে পারিনি। সো হাতে যেটুকু সময় আছে সেটা যথেষ্ট কিনা এবং যাদেরকে নেওয়া হবে বা যারা আছে তারা যোগ্য কিনা, এটা এখনো দেখার অপেক্ষা থাকতে হবে। ওপেনিংটা যদি ভালো না হয়, মিডল অর্ডারের উপর অনেক প্রেশার চলে আসে, তখন মিডল অর্ডারকে না চাইতেও রিবিল্ডিং প্রসেসের মধ্যে যেতে হয়, তার কারণে রানটা একটু কমে যায় এবং সেই প্রেশারটা নিয়ে যে পুরো ইনিংস জুড়ে চলতে থাকে। কিন্তু যুক্তরাষ্ট্রের উইকেট বিবেচনায় স্পিনারের আধিক্য দেখা যাচ্ছে সব দলেই, বাংলাদেশও ব্যতিক্রম হবে না। প্রায় বছরখানেক পর সংক্ষিপ্ত সংস্করণে ফেরা সাকিব আল হাসানের সঙ্গী হতে পারেন শেখ মেহেদী, তানভীর ইসলামরা, তবে লেগ স্পিনার রিশাদ হোসেন হতে পারেন তুরুপের তাস, মনে করেন এই ক্রিকেট বিশ্লেষক। রিশাদ ক্যান বি আ ম্যাচ উইনিং প্লেয়ার। ও আমার কাছে মনে হয় খুবই মেধাবী বলার। ও যদি সাহসী হয়ে উঠতে পারে, নিজের খেলাটা বুঝতে পারে এবং সবাই যদি ওকে ব্যাক করে, ও ম্যাচ জিতিয়ে দেওয়ার মতো একজন বোলার। এছাড়া দীর্ঘদিন পর জাতীয় দলে ফেরা সাইফুদ্দিন, মিডল অর্ডারে জাকির আলী অনিক বা তৌহিদ হৃদয়রাও বড় ভূমিকা রাখতে পারেন বলে মনে করেন ক্রিকেট বিশেষজ্ঞরা। নোমান আব্দুল্লাহ, এখন, ঢাকা। শেষ করছি এখন সকাল। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv। এছাড়া এখন টেলিভিশন ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekhon এবং ইউটিউবে এখন টেলিভিশন দেখতে ভিজিট করুন youtube.com/c/ekhon tv।